Okay, আমরা জেন ব্যাচ 2 এর ক্লাস নাম্বার 2 স্টার্ট করছি। আপনাদের জন্যই ওয়েট করছিলাম। হ্যাঁ, অর্ধেকটা হচ্ছিল না। অর্ধেকটা হয়েছে, সো এখন আমরা শুরু করতে পারি। তো বেসিক্যালি আজকের আলোচনার বিষয় কিন্তু ভেরিয়েবল অ্যান্ড অপারেটরস। সো ভেরিয়েবলের থিওরি কিছুটা বলেছি, কিছু অংশ বাকি আছে, আর অপারেটরটা পুরোটাই কিন্তু রয়ে গেছে। তো আমরা আজকে এই দুইটা বিষয় একটু দেখার চেষ্টা করব। বাট অপারেটরটা ভেরিয়েবলটা দেখব বেসিক পিএসপি কনসেপ্ট থেকে, রাইট? জেন্ডের পার্সপেক্টিভ থেকে আমরা ওই জেন্ডের যে ফার্স্ট ক্লাসটা হবে না, ওখানে যখন আমি জেন্ডের জন্য পিএসপি বেসিক আলোচনা করব, তখন ভেরিয়েবলটা কিভাবে জেন্ডের জন্য ট্রিট হবে, অপারেটরস গুলো অ্যাডিশনাল কি আছে, সেই বিষয়গুলো কিন্তু আসবে। আচ্ছা, তো আই হোপ যে সবার কাছে নেটবিনস ওপেন আছে, প্রজেক্টটাও অ্যাড করা আছে। যেমন আমি জেন ব্যাচ 2 এর একটা ফোল্ডার করে গতদিন সোর্সের মধ্যে জাস্ট hello.psp ফাইল করেছিলাম। আজকে আমি সোর্সের মধ্যে ডে 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ডে 02, সেখানে আমি ফার্স্ট যে ফাইলটা ক্রিয়েট করব সেটা বেসিক্যালি variable.php। নাও এখন ভেরিয়েবল সম্পর্কে কিছু থিওরি যা আমাদের বাকি রয়ে গেছে, তার উপরে আমি একটু আলোকপাত করব। ওকে, ভেরিয়েবল সম্পর্কে কতটুকু বলেছিলাম একটু আমাকে ক্লিয়ার করবেন? ভেরিয়েবলের সংজ্ঞাটা দিয়েছিলাম কি? হ্যাঁ, ভেরিয়েবল হচ্ছে একটা
মেমোরি লোকেশন নেই, আসলে কল করা যেতে পারে যে মেমোরিটা হচ্ছে মানে ভেরিয়েবল সহজভাবে বলতে গেলে বোঝা যায় যে যেখানে আমরা ভ্যালু স্টোর করে রাখি ওয়ান কাইন্ড অফ ফর্মেট না, যেখানে একাধিক ভ্যালু তো আমরা ভ্যালু স্টোর করে রাখতে পারি। কাছাকাছি গিয়েছে। অনেকগুলো না, একটা সিঙ্গেল ভ্যালু, হ্যাঁ, এবং যে ভ্যালুটা পরিবর্তনশীল, জায়গাটা ঠিক থাকবে, ভ্যালু আমি পরিবর্তন করতে পারবো, লেটেস্ট যে ভ্যালুটা সেটাই সে ধরে রাখে, লাস্ট ভ্যালুটা সে ধরে রাখে, বাকি ভ্যালুগুলো বেমালুম সে ভুলে যায়, রাইট? তো আমি আবারও বলছি, ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম। লাইক এই লোকেশনের নাম, এই লোকেশনটার নাম, এই লোকেশনটার নাম। ভ্যালু কি? উপরে আছে ল্যাপটপ, মোবাইল, পানির গ্লাস, পেন, রিমোট, রাইট? সবই কি তার ভ্যালু, রাইট? বাট ভেরিয়েবল একটা ভ্যালু ধারণ করতে পারে এবং ভ্যালু টাইপ আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভ্যালুর সাইজ ডিফাইন করা নেই। পিএসপি তে ভেরিয়েবল কত সাইজের ভ্যালু ধারণ করতে পারবে তার কোনো লিমিট স্পেসিফিক করা নেই। ইন্টিজারের ক্ষেত্রে, রিয়েলের ক্ষেত্রে ডিফারেন্ট, কারণ নাম্বার নিউমেরিক্স একটা ভ্যালু কনসেপ্ট আছে। বাট যদি আপনি স্ট্রিং এর কথা বলেন, এটা কোন সাইজ, কত সাইজের ভ্যালু সে ধরবে তার কোনো লিমিট নেই। তার মানে আপনি ইচ্ছে মতো ভ্যালু সেখানে রাখতে পারেন। একটা ভ্যালু হিসেবে আপনাকে সেটা রাখতে হবে। যখন আপনি রাখতে যাবেন সেটা একটা ভ্যালু হিসেবে রাখতে হবে, রাইট? সাইজটা যাই হোক, আপনি অনেকগুলো ভ্যালু রেখে অনেক বড় সাইজ করবেন, হবে না। আপনাকে একটা ভ্যালু হিসেবে আপনি 1 রাখতে পারেন, আপনি 0 রাখতে পারেন। আবার আমাদের সবার বায়োডাটা যদি আমি একটা ফাইল আকারে করি, সেই ফাইলটাও তার ভেতরে আমি রেখে দিতে পারি, সেটা একটা ভ্যালু হিসেবে সে ধারণ করে রেখে দিই। বুঝতে পেরেছি? অ্যারে একাধিক ভ্যালু স্টোর করতে পারে, সেটা ডিফারেন্ট থিংস। তো ভেরিয়েবল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিনট্যাক্স, এটা ছাড়া প্রোগ্রামিং করা যাবে না, রাইট? আপনি যদি প্রোগ্রামিং করতে চান আপনাকে ভেরিয়েবল জানতে হবে, শিখতে হবে। প্রিরিকুইজিট থেকে বলছি যে ভেরিয়েবলের সংজ্ঞা জেনেছি, ভেরিয়েবলের টাইপ আমি বলেছি, এখন ভেরিয়েবল লিখার কিছু রুলস আছে। আমরা ফার্স্ট রুলসটা গতদিন জেনেছি, আজকে আরো দু একটা রুলস অ্যাডিশনাল জানবো। সেটা হচ্ছে যে ভেরিয়েবলের স্টার্ট হবে must be start with a ডলার সাইন দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? তো সেকেন্ড যেটা, লাইক আপনি যখনই ভেরিয়েবল এক্সাম্পল হিসেবে দিচ্ছেন, এক্সাম্পল আপনি একটা ভেরিয়েবলের নাম লিখছেন, ভেরিয়েবলটার নাম হচ্ছে ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বারটা ভেরিয়েবলের নাম, ডলার সাইন হচ্ছে তার সাইন। ডলার সাইন না দিলে এটা যে ভেরিয়েবল সেটা বোঝা যাবে না। দুই, যেহেতু আমি পিএসপি তে লিখছি, স্ট্রিং লিখতে গেলে রেড মার্ক চলে আসবে, এরর, এই কারণে আমি এটাকে কমেন্টিং সাইনের মধ্যে রাখার চেষ্টা করছি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে ভেরিয়েবল কোন কোন ক্যারেক্টার অ্যালাউ করে। ভেরিয়েবলের অ্যালাউড ক্যারেক্টার্স A to Z capital, A to Z small, 0 to 9 and underscore, right? কি কি আছে? আপনি A to Z capital দিচ্ছেন, A to Z small দিচ্ছেন, that means 52 characters, 0 to 9 10 characters আর underscore, টোটাল কত? 63 characters। কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড হবে না এখানে, এক্সেপ্ট কি ডলার। ডলার কি? সিম্বল, ভেরিয়েবলের সিম্বল। স্পেশাল ক্যারেক্টারের ভিতরে আন্ডারস্কোর শুধু আছে, এটা সেপারেটর হিসেবে কাজ করবে, ওয়ার্ড সেপারেটর হিসেবে। তাহলে আমরা মনে রাখবো ভেরিয়েবল অ্যালাউড ক্যারেক্টারস হচ্ছে 63 এবং কি কি আছে।
variable name must not be start with a number. ভেরিয়েবল এর নাম নাম্বার দিয়ে শুরু করা যাবে না। এভাবে ভেরিয়েবলের নাম দেয়া যাবে না, রাইট? নামটা স্পেসিফিক ভাবে একটু খেয়াল করেন, ভেরিয়েবলের ভিতরে নাম্বার কিন্তু অ্যালাউড, বাট নামটা শুরু করতে পারছি না নাম্বার দিয়ে, এটা রুলস। সো এই তিনটা রুলস আমাদের একটু নলেজে রাখতে হবে। আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবে। আমি এক্সাম্পল দিচ্ছি। একটা ভেরিয়েবল যদি শুরু করি লাইক ফার্স্ট আন্ডারস্কোর নেম বা ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার 200, সবকিছুই দিলাম, ডলার সাইন দেই নাই, এরর চলে আসছে। একটু খেয়াল করেন, ফার্স্ট কেসে কি বলবে? আনডিফাইন্ড। এই যে ফার্স্ট নাম্বার কি মানে আনএক্সপেক্টেড ইকুয়াল এসেছে আইডেন্টিফায়ার ফার্স্ট নাম্বার। সো এটা ফার্স্ট নাম্বারটা কি সে বুঝতেই পারছে না। আমি বুঝতে পেরেছি? ইনস্টেন্স অফ সে এই হিজিবিজি অনেক কিছু নিয়ে সে প্ল্যান প্রোগ্রাম করছে, কারোর সাথে কিছু মেলাতে পারছে না, রাইট? তো যখনই আমি এটাকে ডলার সাইন দিয়ে দিচ্ছি সে তখন ভেরিয়েবলের রূপ নিয়েছে, রাইট? এরর কিন্তু চলে গেছে। এটা দেখো এক। দুই হচ্ছে আমি সবকিছু ঠিক রেখেছি বাট মাঝে স্পেস দিয়েছি যেটা অ্যালাউড না, সঙ্গে সঙ্গে এরর চলে আসছে। তো ফার্স্ট কে বুঝেছে, নাম্বার কে বোঝে নাই। ফার্স্ট ডলার সাইন ভেরিয়েবল বুঝেছে বাট আইডেন্টিফায়ার কাকে, মানে আইডেন্টিফায়ার নাম্বার কি আনএক্সপেক্টেড, সে নাম্বারকে বুঝতেই পারছে না। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি হাইফেন স্পেস দেওয়া যাবে না। যদি হাইফেন ট্রাই করি তাও কিন্তু অ্যালাউড না। আমি যদি প্লাস ট্রাই করি এটাও অ্যালাউড না, দেখেন এরর মার্ক চলে আসছে। আমি যদি ডট দেই ডটও অ্যালাউড না। অ্যাকচুয়ালি কোন স্পেশাল ক্যারেক্টারই অ্যালাউড না এক্সেপ্ট কি না 60 না, এটাই দেখাচ্ছিলাম, স্পেসও অ্যালাউড, আন্ডারস্কোর ঠিক আছে। এবার থার্ড যেটা আমি বলি যে নাম্বার, সবকিছু ঠিক ছিল, যা শুরু করেছে নাম্বার দিয়ে সেটাও কিন্তু অ্যালাউড না। সো এই তিনটা রুলস আমরা মনে রাখবো, ওকে? এবার আমি একটা স্ট্যান্ডার্ড রুলস বলার চেষ্টা করছি যে আপনারা যেটা মনে রাখবেন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটাকে আমরা বলে থাকি। স্ট্যান্ডার্ড রুলসটা হচ্ছে বেসিক্যালি যে মিনিংফুল ভেরিয়েবল নেম আপনাকে লিখতে হবে। আপনি যখন ভেরিয়েবলের নাম লিখবেন তখন মিনিংফুল লিখবেন, কাজের সাথে সঙ্গতিপূর্ণ কোনো একটা নাম আপনাকে অবশ্যই লিখতে হবে। 2 নম্বর হচ্ছে রিডেবল করতে হবে, ভেরিয়েবলের নামটাকে আপনাকে রিডেবল পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে পড়া যায়। একটা ওয়ার্ড হলে ঠিক আছে, স্মল লেটারে আপনি লিখছেন, নো প্রবলেম। বাট একাধিক যদি ওয়ার্ড থাকে, যদি আপনি একাধিক ওয়ার্ড থাকে এবং আপনি এইভাবে যদি লিখেন, মিনিংফুল বলতে বোঝাচ্ছিলাম আপনি এক্স ওয়াই জেড ইউজ করতে পারবেন না, রাইট? বাট কমা হলে তো আর সেটা ভেরিয়েবল থাকতো না। তো আপনি প্রথমটা হচ্ছে মিনিংফুল, এ বি সি ডি এক্স ওয়াই জেড এ ধরনের ভেরিয়েবল লেখা যাবে না, যদিও সেটা অ্যালাউড, পিএসপি অ্যালাউ করে। বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে আপনি যখন প্রোগ্রামিং করবেন সেটা যেন আপনার বোঝার সাথে সাথে অন্যরাও বোঝে এবং আপনিও যেন পরবর্তীতে এটা বুঝতে পারেন, নাম দেখে যেন বুঝতে পারেন যে এটা কোন কাজে ইউজ হয়েছে। কাজের সাথে একেবারে রিলেটেড কোন একটা নাম আপনাকে দিতে হবে, রাইট? এলোমেলো নাম দেওয়াটাও কিন্তু বাঞ্ছনীয় না। আপনি নাম্বার নিচ্ছেন, দিচ্ছেন কি নেম, হলো না তো, রাইট? আপনি নেম নিলে নেম দেবেন আর নাম্বার নিলে নাম্বার দেবেন। তো প্রথমটা হচ্ছে মিনিংফুল, তারপর এটা হচ্ছে রিডেবল। আমি রিডেবল করছি যাতে পড়া যায়, সেপারেট করে আমি পড়তে পারি। আমি এমন দুইটা ওয়ার্ড লিখেছি যেটা আমি কখনো শুনি নাই বাট একসাথে লিখেছি, সেটা যে দুইটা ওয়ার্ড সেটাকে আমি বুঝতে পারবো। সো আমি হয়তো বুঝবো, 7 দিন পরে আমিই বুঝবো না, নতুন যিনি দেখবেন তার বোঝার প্রশ্নই আসে না, রাইট? তার জন্য হলেও কি আমাকে রিডেবল করতে হবে ভেরিয়েবলটা। এখন রিডেবল করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে আন্ডারস্কোরিং আর একটা হচ্ছে ক্যামেল কেসিং। দিস এই ফরম্যাটটাও কি অ্যালাউড? আমি দুইটা ওয়ার্ডের মধ্যে যে ফার্স্ট
ওয়ার্ডটি স্মল লেটারে লিখেছি, সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করে দিয়েছি, এতেই কিন্তু সেপারেট হয়ে গেছে দুইটা ওয়ার্ড, রাইট? সো এটা ক্যামেল কেসিং সিস্টেম বলে, এটাও প্র্যাকটিস করা যেতে পারে, রাইট? সো প্রথমটা ছিল আরেকটি স্ট্যান্ডার্ড আন্ডারস্কোরিং, আর দ্বিতীয়টা হচ্ছে ক্যামেল কেসিং। যখন আমরা একটি স্ট্যান্ডার্ড ফলো করব পুরো প্রজেক্টে ওইটাই ফলো করব। যদি আমি আন্ডারস্কোর ইউজ করি পুরো প্রজেক্ট আন্ডারস্কোর, যদি আমি ক্যামেল কেস ইউজ করি পুরো প্রজেক্ট ক্যামেল কেস, রাইট? ওকে, সো এটাকে রিডেবল কনসেপ্ট আমি বলছি। বাট ভেরিয়েবলের 3 নম্বর স্ট্যান্ডার্ডটা আমাকে আন্ডারস্কোরটাকে ইউজ করতে বলে। 3 নম্বর স্ট্যান্ডার্ড হচ্ছে অলওয়েজ স্মল লেটার। আপনি যখন পিএসপি তে কোনো ভেরিয়েবল লিখবেন সেটা অলওয়েজ কি স্মল লেটার, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? ওকে, সো নামাজের একটা ব্রেক, হ্যাঁ, নামাজের পর আমি আরেকটু এলাবোরেট করব। ওকে, আমরা ভেরিয়েবলের রুলস এবং ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড রুলস আমরা জেনেছি। ভেরিয়েবলের টাইপটা নিয়েও আমরা গতদিন কথা বলেছি, 4 রকমের যে ভেরিয়েবলের টাইপ আছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। তো এখন আমরা যদি এর ইউজটা করতে চাই তখন কিন্তু সরাসরি এই ভেরিয়েবলের ইউজ তেমনটা করা সম্ভব না। জাস্ট ভ্যালু পরিবর্তন করে করে সেখানে আমরা দু একটা ইউজ দেখতে পারি। আমি জিজ্ঞেস করব, আপনারা অ্যান্সার করবেন। আমি যাকে ধরবো সে বলবে কিন্তু, হ্যাঁ, সবাই একটু খেয়াল করে। আমি কিছু বিষয় বলেছি যে ভেরিয়েবল একটা ভ্যালু ধারণ করে, রাইট? এটা তো আমরা জেনেছি অ্যাসাইনমেন্ট, তাই না? যে আমি যখন ফার্স্ট নাম্বার ইকুয়াল 200 বলছি, দ্যাট মিন্স ফার্স্ট নাম্বারের মধ্যে কত আছে 200, সেকেন্ড নাম্বারের মধ্যে 300, ফোর্থ নাম্বারের মধ্যে 100, সরি ফোর্থ নাম্বারের মধ্যে 50, আর থার্ড নাম্বারের মধ্যে 100। যাকে আউটপুট কি দেখাবে? থার্ড নাম্বার, রাইট? আমার আউটপুট 100 দেখানোর কথা। আমার এক্সেসটা ফরবিডেন কেন? হ্যালো, হ্যাঁ বল। দেরি করে ফেলছে, আমি ও বলছি, ও বোঝেই না। আমি নামাজে যাওয়ার সময় বললাম, তারপরে দৌড়াদৌড়ি করে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ। আমাদের এক্সেসটা ডিনাই করছে কেন? একটু রিস্টার্ট দেই অ্যাপাচিটাকে। আমাকে বলছে অ্যাক্সেস ফরবিডেন। জাস্ট যখন ফার্স্ট টাইমের জন্য আমি রান করাবো সার্ভার স্টার্ট করার পর, তখন এই ফাইলটার রিনেমটা করা থাকলে সে ওটাকে ফরবিডেন করে ফেলছে। এবার যদি আমি চেঞ্জ করে নেই, এটা অ্যাকচুয়ালি একটা পেইনফুল জব ফর দ্যাট ভার্সন।
অন্যান্য হ্যাঁ এই যে সে প্রবলেম ক্রিয়েট কিন্তু করছে। তো এটা 7 ভার্সনের ইস্যু আর কি। সো এটাকে আর একটু সহজভাবে কিভাবে হ্যান্ডেল করা যায় সেটা আমাদের একটু দেখতে হবে। আমাদের প্রজেক্টের নাম কি ছিল? সো আমাকে সরাসরি এখন প্রজেক্টের নামই কিন্তু লিখতে হবে যদি আমি প্রজেক্টে যেতে চাই। জেন ব্যাচ 2। নেমটা তো পরিবর্তন করে নিতে হবে না? পরিবর্তন তো করে নিয়েছি, এটাও ঠিক আছে। এখানেও যেটা বলা হচ্ছে যে you cannot have a permission to access this directory and then no index document. সো সেখানেও ইন্ডেক্স যে ফাইলটা সেটাকে সে এক্সপেক্ট করছে। তো বেসিক্যালি একটা প্রজেক্ট করা হয় একটা ডিফল্ট ফাইলের কনসেপ্টে, রাইট? সো আমরা একটা কনফিগ ফাইলের পরিবর্তন এনেছিলাম, মনে আছে? ওইটা একটু চেঞ্জ করে দেখি। কি নাম দিয়েছিলাম? home.php। ঠিক আছে, এটা সেভ করে আমি আমাদের যে সার্ভারটা, এটার জন্য ইস্যুটা দাঁড়িয়েছে কিনা সেটা একবার একটু আমরা ক্রস চেক করে নিই যে ইন্ডেক্সটা কেন আমাদের বারবার লাগছে। লাস্ট ডেতে তো লাগে নাই, তাই না? ওই যে স্ল্যাশটা ছিল না, সে কিছু একটা ডিফল্টকে এক্সপেক্ট করছে। আই হোপ এবার যে প্রবলেমটা আছে এখানকার যে ইন্ডেক্স প্রবলেম সেটাও ফিক্স হবে। তার মানে এটা দিয়ে কিন্তু একটা প্রুফ হচ্ছে যে ওই ফাইলটা কতটা সেনসিটিভ। কনফিগ ফাইলটা খেয়াল করেছেন যে একটা স্ল্যাশ পড়ে থাকাতে আমাদের বেশ পেইন দিল, রাইট? কিছুক্ষণ সময়ও কিন্তু নষ্ট হলো, বাট একটা বিষয় আমরা জানলাম যে যদি এরকম কিছু থাকে তাহলে আমাদের কি করতে হবে। বেসিক্যালি যেটা হলো যে ওই ফাইলটা খুবই সেনসিটিভ, যদি কোনো পরিবর্তন আনতে হয় এটা জেনে বুঝেই আনতে হবে। ওকে, সো জেন ব্যাচ 2 এর ডে 2 এর মধ্যে ভেরিয়েবল বলেছি। সরি, জাকির যেটা বলছে 100 সেটা ঠিক আছে। ফ্রেন্ডটা বেরোতে ওকে, এবার একটু কে বলবে? কে বলবে? আপনি বলেন আউটপুট কি আসে? থার্ড নাম্বারটা কত? রাইট। সো আমার আউটপুটটা কত আসবে? 300 আসবে। তো যেটা আমরা বুঝতে পারছি যে আমার ভ্যালু, আগের ভ্যালু যাই আসুক না কেন বা থাকুক না কেন, লাস্ট যে ভ্যালুটা অ্যাসাইন্ড হয়েছে সেই ভ্যালুটাই তার ভেতরে স্টোরড অবস্থায় আছে। তারপরে একটু কনফার্ম হয়ে নিই। 300 শো করছে। তো এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ যে এই যে আমি জাস্ট যেটা করলাম না, তো এই ধরনের এটা কিছুই না, ভেরি সিম্পল, রাইট? যখন আমরা আস্তে আস্তে করে সিনট্যাক্স গুলো শিখতে থাকবো তখন কিন্তু এটা দিয়ে অনেক কিছু পেঁচানো সম্ভব হবে।
ওই টাইপের কোশ্চেন গুলোই আপনাকে দিয়ে দেবে, যে আপনি ওটাকে 30 সেকেন্ডে 40 সেকেন্ডে আন্ডার 1 মিনিটে সেটা কমপ্লিট করতে পারছেন। যে সেদিন জুবাইর বলে গেল না যে ইজি টাইপের কোশ্চেন, তো বেসিক পিএসপি বা অ্যারে স্ট্রিং এগুলো সব ইজি টাইপেরই কোশ্চেন। যখন অবজেক্ট ওরিয়েন্টেড বা আদার্স টপিক গুলো সিকিউরিটি ইনভলভ, সেখানে কিন্তু কোশ্চেন গুলো আরেকটু ইলাবোরেট, আরেকটু বেশি সময় লাগে, আরেকটু কঠিন, রাইট? সো এই দিকে কোনো মিস্টেক করাই যাবে না, আর ওখানে তো ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। আপনাকে এই থিঙ্কিং ক্যাপাবিলিটিটা বাড়াতে, ঠিক আছে? ওকে, তো ভেরিয়েবল নিয়ে আরো আলোচনা আছে, বাট আপাতত এখানে রাখছি। আমরা আলোচনা শুরু করব হচ্ছে এখন অপারেটরস নিয়ে। পিএসপি তে 4 ধরনের বেসিক লেভেলে, বলছি যে বেসিক লেভেলে 4 ধরনের অপারেটর রয়েছে। যখন জেন্ডে যাব তখন আরো দু একটা ধরন আসবে, রাইট? তো বেসিক লেভেলে যে 4 ধরনের অপারেটর রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যারিথমেটিক, অ্যাসোসিয়েটিভ, কন্ডিশনাল এন্ড লজিক্যাল। এগুলোতে 25টা অপারেটর রয়েছে: অ্যারিথমেটিক, অ্যাসোসিয়েটিভ, কন্ডিশনাল এন্ড লজিক্যাল। অ্যারিথমেটিকে আছে 8টা অপারেটর, অ্যাসোসিয়েটিভ যেটা বা অ্যাসাইনমেন্ট, সরি অ্যাসোসিয়েটিভ ভুল হচ্ছে, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরে আছে 7টা অপারেটর, কন্ডিশনালে আছে 8টা অপারেটর, আবার লজিক্যালে আছে 3টা অপারেটর, রাইট? সো অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর। তো একটু আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখি। অ্যাসাইনমেন্ট অপারেটরে দুইটা পার্ট বেসিক্যালি, একটা হচ্ছে বাইনারি অপারেটর, অ্যারিথমেটিক বাইনারি অপারেটর। বাইনারি বলতে বোঝায় অপারেটর, যখন আমি বলছি তার দুপাশে দুটো অপারেন্ট থাকবে, দুইটা অপারেন্ট থাকবে, এই জন্য সেটা বাইনারি, আর একটা অপারেন্ট থাকলে সেটা ইউনারি। তো অ্যারিথমেটিক বাইনারি অপারেটরে প্লাস আছে, মাইনাস আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড রিমাইন্ডার। এটা তো কমন ফর অল, আমরা সবাই জানি, বাট প্রোগ্রামিং এ আর ম্যাথমেটিক্সে এই 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 সাইনটার বিহেভিয়ার ডিফারেন্ট, রাইট? বাকি সবগুলোর বিহেভিয়ার সেম, প্রোগ্রামিং বলেন আর ম্যাথমেটিক্স, বাট এখানে এর বিহেভিয়ার ডিফারেন্ট। আমরা নর্মালি ম্যাথে এটাকে পার্সেন্টেজ ধরে নিই, তাই কি? ম্যাথে এটাকে কি ধরি? পার্সেন্টেজ। প্রোগ্রামিং এ এটাকে মডিউলাস, রিমাইন্ডার, মডিউলাস বা রিমাইন্ডার। সো রিমাইন্ডারটা কি? ভাগশেষ, রাইট? আমরা কি করি? ভাগ করলে দুইটা ভ্যালু বের হয়, একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগ শেষ। সো আমি যদি দুইটা ভ্যালুকে এই সাইন দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা দেখায়, আর এই সাইন দিয়ে ভাগ করলে ভাগ শেষটা দেখায়। পার্থক্য বোঝা যাচ্ছে? প্রত্যেকেই কিন্তু দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে। আমি একটা ভ্যালুকে কিন্তু যোগ করতে পারবো না, বিয়োগ করতে পারবো না, মাল্টিপ্লিকেশনও করতে পারবো না, ইভেন ডিভিশন এন্ড রিমাইন্ডার করা সম্ভব? দুইটা অপারেন্টই আমার লাগবে, রাইট? এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? বাইনারি অপারেটর। লেটস চেক। আপনি বলছেন 10 প্লাস 2, যদি আমি অপারেন্ট বলি 2 অপারেন্ট, 10 ও অপারেন্ট। এখন 2 আর 10 যদি দুইটা ভেরিয়েবলে থাকতো, দুইটা ভেরিয়েবল কি অপারেন্ট না? প্লাস অপারেটর, আর বাকি দুইটা হচ্ছে অপারেন্ট। তো আমার অপারেন্ট 10 প্লাস 2, আমার আউটপুট দেওয়ার কথা কত? 12। লোড দেই অপারেটর,
আমার আউটপুট কত শো করছে? 12, তাই না? আচ্ছা, এখন যদি আমি মাইনাস করি ডেফিনেটলি এটা 8 হবে, গুণ করলে এটা কি হবে? সেটাই হবে। বাট ডিভাইডেড যদি দেই 5 হবে, ভাগফল কি 5। বাট আমি যদি এখানে রিমাইন্ডার দেই, এবারে সেটা ভাগশেষ করার চেষ্টা করবে এবং ভাগশেষ আউটপুট দেওয়ার চেষ্টা করবে, ভাগশেষ 0। কোনো কিছুকে যদি ভাগ দিয়ে ফেলা সম্ভব হয়, ভাগশেষ কি থাকে? কারণ আমি 2 না দিয়ে যদি 3 দেই, এখন কিন্তু আর ভাগ হবে না, রাইট? তখন ভাগশেষ কত থাকবে? 1। তাই থাকছে। এখন এটা যদি আমি 4 দেই, কত হবে? 2 হবে, রাইট? 2 হবে, রাইট? আমি যদি 5 দেই তখন কিন্তু আর ভাগশেষ থাকছে না। বাট আমি যদি 6 দেই, ভাগশেষ আমার 6। বিষয়টা বোঝা যাচ্ছে? তো আমাকে ওই ডিভাইডেড আর রিমাইন্ডের মধ্যে পার্থক্য বুঝতে হবে। যে কোনো সময় আপনাকে কনফিউজ করার চেষ্টা করা হবে এই দুটা সাইনের মাধ্যমে। অ্যারিথমেটিক অপারেটরের আরেকটা সাইন আছে যেটা দিয়েও আপনাকে কনফিউজ করার চেষ্টা করা হবে, এটা হচ্ছে মাইনাস অর নেগেশন, রাইট? সেটারও ইউজ আছে একাধিক জায়গাতে। তো বাইনারি, নেগেশনটা ইউনারি, এটা আমরা পরে আসবো। বাট এখন ছোট্ট করে আমি যেমন ভেরিয়েবলে একটু টুইস্ট করলাম না, ছোট ছোট করে ভ্যালু দিয়ে একটার সাথে আরেকটা ম্যাচ করালাম। আপনারা যেটা করেন আমি দেখব যে 4টা ভেরিয়েবল নেবেন, 4টা ভেরিয়েবলের ভেতরে 4 টাইপের ভ্যালু নেবেন, তারপর মিক্সড আপ করবেন এবং ফাইনাল একটা আউটপুট দেখাবেন। একটার ভেতরে আরেকটা, আরেকটার ভেতরে আরেকটা, আরেকটার ভেতরে আরেকটা, আপনি কি করবেন? অ্যাসাইন করে আপনি নিজে নিজেই আউটপুটটা মাথায় জেনারেট করবেন এবং এক্সিকিউট করে দেখবেন, অথবা পাশের জনকে জিজ্ঞেস করবেন এটা কি, কত হবে। পাশের জন আপনাকে জিজ্ঞেস করবে এটা কত হবে, তারপর দুজন মিলে আউটপুট দেখবেন, দুজন দুজন করে, রাইট? যে যার পাশে আছেন দুজন দুজন করে নেবেন। আর যারা একা একা আছেন তারা কি করবেন? উঠে গিয়ে গিয়ে দেখুন, ঠিক আছে? চেক করে নেবেন। স্টার্ট 5 মিনিটস প্র্যাকটিস। প্রশ্নটা হচ্ছে 4টা ভেরিয়েবল নেবেন, 4টা ভেরিয়েবলে 4 ধরনের ভ্যালু আসবে বা ভ্যালু রাখবেন 4 টাইপের। তারপর আপনি ইচ্ছে মতো মিক্সড আপ করবেন, একটার ভিতর আরেকটা, আরেকটার ভিতর আরেকটা, কি অ্যাসাইন করুন, আমি যেটা করলাম। দেন ফাইনাল একটা ইকো দেবেন একটা ভেরিয়েবলকে এবং পাশের জনকে জিজ্ঞেস করবেন যে আউটপুট কত, আর পাশের জন আপনাকে জিজ্ঞেস করবে আউটপুট কত। সেটা বোঝাতে পেরেছি? আপনি অ্যারিথমেটিক অপারেটরের ভেতরে মিক্স করতে পারেন, যোগ বিয়োগ গুণ ভাগ ইউজ করতে পারেন। আপনি যে এক্সাম্পলটা বানাবেন সেখানে আপনি যোগ বিয়োগ গুণ ভাগও মিক্স করতে পারেন, কখনো যোগ ইউজ করবেন, কখনো বিয়োগ ইউজ করবেন, কখনো ডিভিশন, কখনো রিমাইন্ডার। এটা চিন্তা করার সময়টা লাগে। ক্লিয়ার? আমরা তো দেখালাম যে আমি ফার্স্ট নাম্বারের মধ্যে থার্ড নাম্বার, থার্ড নাম্বারের ভিতরে ফোর্থ নাম্বার দিয়ে আমি ফোর্থ নাম্বার ইকুয়াল করতে বললাম। আর যদি আমি বলি যে ফার্স্ট নাম্বার থার্ড নাম্বার প্লাস ডিভাইডেড বাই ফিফথ নাম্বার, এটা অ্যাসাইন হচ্ছে ফার্স্ট নাম্বারে, দেন ফার্স্ট নাম্বার অ্যাসাইন হচ্ছে সেকেন্ড নাম্বারে, রাইট? সেকেন্ড নাম্বারটা ডিভাইডেড হচ্ছে থার্ড নাম্বার দিয়ে, আমি আউটপুট রাখছি সেকেন্ড নাম্বারে, সেকেন্ড নাম্বারে আউটপুট কত, রাইট? এটা আপনি 1 মিনিটে বের করবেন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এটাই আমি এক্সপেক্ট করছিলাম, এই ধরনের কিছু কোশ্চেন। যে বেসিক্যালি আমরা যদি এখন শুধু অ্যারিথমেটিকেই থাকি, আমি a equal 5, b equal like 10, but 10টা দিয়েছে কি স্ট্রিং, c equal true, আর d equal 5.9। সো আমি যদি এখন জাস্ট ইকো বলি কি হয় একটু দেখেন, যে b প্লাস d 10 প্লাস 5.9, সো আমার আউটপুট কি হবে? নন নিউমেরিক ভ্যালু
এনকাউন্টেড, রাইট? সো আমার লাইন নাম্বার 14 এ যে বি হচ্ছে নন নিউমেরিক, আমি অ্যারিথমেটিক অপারেশন করতে চেয়েছি, সেটাকে করতে পারবে না, এরর রিটার্ন করেছে এবং লাস্ট ভ্যালুটা সে ডিসপ্লে করে দিয়েছে, রাইট? কারণ ওটা তো নিউমেরিক, সে ওটাকে ডিসপ্লে করে দিয়েছে। মানে যদি এরকম কোনো এরর থাকে তাহলে এটা যে সলিউশন দিচ্ছে না সেটা আমাকে বলতে হবে, রাইট? আবার আমি যদি হাইফেন দেই বা মাইনাস দেই, দেখেন মাইনাসটাই শুধু অপারেশনে দেখাচ্ছে, যেটা ভ্যালু সে তাই দেখাচ্ছে, কোনো অপারেশন সে কিন্তু করতে পারছে না। তার মানে আমার যদি কোনো ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং থাকে সেখানে আমি অ্যারিথমেটিক অপারেশন করতে পারবো না। ক্লিয়ার? আবার একটা জিনিস খেয়াল করেন, আমি সি দিচ্ছি, সি সেটা কিন্তু বুলিয়ান। সি এর মধ্যে কি আছে? ট্রু আছে, ট্রু বেসিক্যালি 1 এবং 1 এর সাথে মাইনাস 5.9, সো মাইনাস 4.9 হয়ে যাচ্ছে, যেটা বুঝতে পেরেছেন? সো আপনাকে কিন্তু কনফিউজ করতেই পারে এই ভ্যালুটা দিয়ে। শুধুমাত্র অপারেশন হবে না কার সাথে? স্ট্রিং এর সাথে, বাকি সবকিছু অপারেশন হবে, সেটা আপনাকে ক্যালকুলেশনে রাখতে হবে। আমি যদি বলি বি ডিভাইডেড বাই সি, হবে না কিন্তু এ ডিভাইডেড বাই সি, তখন কিন্তু কাজ করবে, কারণ এর মান 5 আছে, সি এর মান কি আছে? 1, বেসিক্যালি ট্রু কি 1, তো 5 ই আউটপুট আসবে, তাই কি না? হ্যাঁ মুস্তাফিজ, বোঝা যাচ্ছে? সো এখানেই কত পেঁচানো সম্ভব, রাইট? সো সার্টিফিকেশনের জন্য ওই ডেপথ নলেজটা, একেবারেই ক্লিয়ার কনসেপ্টটা আমাদের থাকতে হবে। আমি হয়তো কিছু কিছু বোঝাতে পারছি যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। ওকে দেন, এবার আমরা বেসিক্যালি আলোচনাটা আমি নিয়ে যাব না, তখন কিন্তু আবার আসবে না, ফলস এর ভ্যালু ব্ল্যাঙ্ক, নাল, তখন আর কাজ করবে না। আচ্ছা, তো এবার মানে আমি তো অ্যারিথমেটিক বাইনারিটা দেখলাম, এবার অ্যারিথমেটিক ইউনারিটা দেখি। কোথায়? ট্রু এর জায়গায় ইয়েস নো তো স্ট্রিং, ওটা ইয়েস অর নো কি, ওটা তো স্ট্রিং, এখানে তো ইয়েস নো বলে কোনো ইয়ে নেই, আমার কিওয়ার্ডই নেই, ঠিক আছে? ট্রু ফলস হচ্ছে বুলিয়ান, বুলিয়ান, ওকে। অ্যারিথমেটিক ইউনারি অপারেটর, দিস, এটাকে বলা হয়ে থাকে, ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, দেখেন আমি এই অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয়েছে কি, আপনি বলেন দেখি, এইটা কি? এই যে এরকমই একটা কিছু, এটা কি? মাইনাস সাইন। মুস্তাফিজ কি এটা? এটা কি বলবেন আপনি? বলেন, এটা একটা নাম আছে, ওই নাম জানতে চাচ্ছি। সাইফুল কি এটা? মাইনাস। সাইফ? আসিফ? হ্যাঁ আসিফ বলেন। মাইনাস নেগেশন, আপনি বলতে পারছেন না। জাকির বলতে পারছেন না। রুস্তম? হাইফেন, রাইট? এটা যদি আমি কোনো অপারেন্টের সাথে ইউজ করি দেন না কোনো কিছু, এটা মাইনাস অর নেগেশন, বাট যদি কোনো অপারেন্টই না থাকে এটা তো আমার হাইফেন, তাই কি না? আমি বুঝতে পারছি? সো যদি দুইটা অপারেন্ট থাকে এটা মাইনাস, আর একটা অপারেন্ট থাকলে এটা নেগেশন, নেগেশন,
নেগেশন বা সাইন ইনভার্টার সাইন, হ্যাঁ সাইন ইনভার্টার বলা হয়। তো কোন অপারেন্ট না থাকলে এটা হাইফেন, যদি একটা অপারেন্ট থাকে তাও যদি থাকে রাইট সাইডে সেটা হচ্ছে ইউনারি অপারেটর নেগেশন, আর যদি দুইটা অপারেন্ট থাকে তখন সেটা মাইনাস। তো এটা মাইনাস হওয়ার প্রশ্নই আসে না, কারণ কোনো অপারেটরই নেই। বিষয় বোঝা যাচ্ছে? ওকে, তো এইগুলো নিয়ে একটু আলোচনা করি। এটা নেগেশন সাইন, এটা ইনক্রিমেন্ট সাইন, আর এটা ডিক্রিমেন্ট সাইন। ডিক্রিমেন্ট সাইন আর ইনক্রিমেন্ট সাইনের কাজ কি? ইনক্রিমেন্ট সাইন এক এক করে যোগ করে, এটা ইউজ হয় অপারেন্টের সাথে। ইনক্রিমেন্ট মানে ডিক্রিমেন্টটা বিয়োগ করে আর ইনক্রিমেন্টটা যোগ করে। আর নেগেশন যেটা সেটা সাইনকে চেঞ্জ করে দেয়, ভেতরের ভ্যালুর যে সাইন সেটা পরিবর্তন করে দেয়। সো ইন্টারেস্টিং, সে নিউমেরিক ভ্যালু নিয়েই কাজ করে, রাইট? নিউমেরিক ভ্যালু ছাড়া সে কোনো কাজ করতে পারে না। দ্যাট মিন্স সে নাম্বার অথবা রিয়েল নিয়ে কাজ করবে, সে বুলিয়ান এবং কি স্ট্রিং নিয়ে কাজ করতে পারে না, রাইট? তার মানে আমি নেগেশন সাইন, অ্যারিথমেটিক সাইন, ইউনারি যে অপারেটর গুলো রয়েছে, যে নেগেশন, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সাইন, এরা কোন ধরনের ভ্যালু নিয়ে কাজ করতে পারে? ইন্টিজার বা রিয়েল, রাইট? এটাও কিন্তু মাথায় রাখবেন। তো এবার আমি যদি এরকম কথা বলি 8, এটা কি নেগেশন সাইন না? 5 এর মান কি হয়ে যাবে? -5, ঠিক আছে? বাট আমার যদি আগে থেকেই সেটা -5 থাকে, এখানে সে কি হয়ে যাবে? মাইনাস মাইনাসে প্লাস। জাকির বোঝা যাচ্ছে? এটা তো ম্যাথের রুলস। প্লাস মাইনাসে কি কোনো কিছু না থাকলে প্লাস, আর প্লাসের সাথে মাইনাস হলে কি মাইনাস, আর মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। ওকে, এটা আমরা বুঝলাম। নাইস। সো যদি এটা এর পরিবর্তে ডি হয়, -5.9, সেখানেও কাজ করছে, রাইট? আচ্ছা, এটা যদি -5.9 হয় তাহলে সে +5.9। আমি যে কোনো সময় যে কোনো মানের সাইন পরিবর্তন করতে চাইলে এই সাইনটা ইউজ করি। দেখতে ছোট বাট কার্যকরী, বুঝতে পারছি? আমার মান দরকার পজিটিভ, আসছে নেগেটিভ, আমি জোর করে পজিটিভ করব না, কোনো কিছুর দরকার নেই, জাস্ট একটা নেগেশন সাইন সামনে বসিয়ে দিলাম। আমার দরকার পজিটিভ সাইন, আমার আছে নেগেটিভ, আমি নেগেটিভ করতে পারছি, আমার দরকার নেগেটিভ সাইন আছে পজিটিভ, আমি নেগেটিভ করে নিতে পারি। বোঝা যাচ্ছে? পরের যে দুইটা অপারেন্ট রয়েছে, এটাও ইউনারি একটা অপারেন্ট নিয়েই কাজ করে। একটা অপারেন্ট বলতে বোঝায় যে দুই পাশে দিলে এটা তো সাবট্রাকশন হয়ে যাচ্ছে, এটা তার নেগেশন হচ্ছে না, রাইট? এখন আসি অপারেন্ট প্লাস প্লাস নিয়ে। এর কাজ কি? এর কাজ 1 যুক্ত করা আগের ভ্যালুর সাথে। ডি এর সাথে ডি এর ভ্যালু কত? 5, -5, রাইট? আমি আগে 5 দিই, পরে মাইনাস, সরি 5.9। আমার হাতে আছে কত? 5.9, এর সাথে 1 যোগ হলে কত হবে? বাট আউটপুট কি আদৌ 6.9 দেখাবে? কি দেখাবে? 5.9ই দেখাবে, রাইট? একটু খেয়াল করেন, আমার আউটপুট 5.9ই দেখিয়েছে। বাট আমি যদি আবার ডি কে দেখতে যাই, পরে আবার ডি কে দেখতে যাচ্ছি, প্রথমে যে ডিটা আছে সেখানে আমি প্লাস প্লাস দিলাম, বাট ইকো ফার্স্টে ডি পেয়েছে, রাইট? প্লাস প্লাস তখনও হয়ই নাই। সো ডি এর মান কত তখন? 5.9 প্লাস প্লাস মিন্স 1 যোগ করবে। সো এখানে ডি এর মান কত? 6.9। মাঝখানে আমি কনক্যাট করেছি, এটা আমি শেখাই নেই এখন, জাস্ট আমি আউটপুট দেখাই। দেখেন এখানে আমার কত দেখাচ্ছে? 6.9। এটা বোঝা যাচ্ছে যে আমরা জাস্ট এই দুইটা মান বুঝি। এখন এই ভেতরে আমি কি করলাম? এটা স্ট্রিং, আর এটুকু হচ্ছে ভেরিয়েবল, আবার এতটুকু হচ্ছে ভেরিয়েবল।
স্ট্রিং ভেরিয়েবল বা স্ট্রিং বুলিয়ান, স্ট্রিং রিয়েল, কোনো কিছুকেই পাশাপাশি লেখা যায় না। পাশাপাশি লিখতে গেলে মাঝে ডট বসাতে হয়। এটাকে বলা হয় কনক্যাটেনেশন অপারেটর। এটাও একটা অপারেটর যেটা আমার এই পরবর্তী সেগমেন্টেই আছে, যেটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়, ওখানেই আছে কনক্যাটেনেশন অপারেটর ডট, রাইট? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এর পাওয়ার অনেক, বাট পিএসপি তে এর পাওয়ার অত বেশি নেই, সে শুধু কনক্যাট করতে পারে। তো এটাকে বলা হচ্ছিল কি অ্যারিথমেটিক ইউনারি অপারেটর ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টের দুইটা পার্ট আছে, পোস্ট অ্যান্ড প্রি, রাইট? প্রি ইনক্রিমেন্টও করা যায়, আগে ইনক্রিমেন্ট করে আমি ভ্যালু দেখব, পরে ইনক্রিমেন্ট করে আমি ভ্যালু পরে ইউজ করব। লাইক আমার এখনই এক বানানো দরকার এবং সেটা পরে আমি ইউজ করব, এই কারণে যেটা করা হয় এরকম। এটাকে বলা হয় প্রি আগে, পোস্ট কি পরে। সো এইবার কি প্রথম ভ্যালুটা কত হবে 6.9, পরের ভ্যালুটাও কত 6.9, মানে একই ভ্যালু 6.9 শো করছে। বিষয়টা বোঝা যাচ্ছে? ওকে গুড। তো পোস্ট আর প্রি তো বুঝলাম, পোস্ট হলে পরে আর প্রি হলে আগে। সো এখানে ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, সরি এটা প্রি ডিক্রিমেন্ট, আবার এটা বলা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। ক্লিয়ার? এভাবেও করা যায়। এখন এটা আবার ভিন্ন জিনিস, যে খেয়াল করেছেন প্রথমবার কিন্তু কোনো ডিক্রিমেন্ট হয় নাই, পরের বার কি হয়েছে ডিক্রিমেন্ট হয়েছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য আমি এরকম করে দিলাম -5.6, একটু মানে এক স্টেপ মাথা খাটাতে দিলাম। আমি কয়েক স্টেপে আমি আপনাকে পজ দিয়ে দিতে পারি, স্টেপ আপ করতে পারি, যে আমি 1 স্টেপ কোশ্চেন দিচ্ছি, 2 স্টেপ কোশ্চেন দিচ্ছি, 3 স্টেপ কোশ্চেন দিচ্ছি। তার মানে আপনাকে কি মাথার মধ্যে 3 বার ক্যালকুলেশন করতে হচ্ছে। এর আগে একবার ক্যালকুলেশন করতে হতো, এখন 2 বার ক্যালকুলেশন করতে হচ্ছে, তাই না? তাই কিনা? আউটপুট কি হবে চট করে বলবে মুস্তাফিজ। চিন্তা করছেন কেন? হ্যাঁ, চট করে বলতে হবে, লাইক -5.9 তার সাথে মাইনাস হয়ে যাবে 1, তার মানে কি -6.9। ওই যে উপরে একটু খেয়াল করেন, মাইনাস, তো মাইনাসের সাথে মাইনাস কি হলে যোগ হয়ে যাবে না? কমবে তো না? হ্যাঁ, এই যে আমার -5.9 শুরুতে দেখিয়েছে, শুরুতে কি আমাকে -5.9 দেখাবে, তারপরে তো পোস্ট, তার সাথে -1 হয়ে যাবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মাইনাসই, এই যে ডটেড এর সাথে মিলে গেছে, মিশে গেছে ডটেড এর সাথে। সো আমি যদি এটাকে ড্যাশ না দিয়ে প্লাস দেই বা ডট দেই, এবার বোঝা যাবে, এবার বুঝতে পারছেন? এটা তো -6.9, রাইট? এবার এটা আপনারা ইচ্ছে মতো পেঁচান, পেঁচিয়ে একজন আরেকজনকে জিজ্ঞেস করেন। আমি বুঝতে পেরেছি? ইউনারিটা পেঁচাবেন। অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, বেশ মূল অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা, সেটা অলরেডি আমরা দেখেছি। ইকুয়াল, ইকুয়ালটা কি করে রাইটের ভ্যালু লেফটে অ্যাসাইন করে দেয়। সরি, ওই যে আমরা ভুল করেছি, এই যে নিচে অ্যারিথমেটিক লিখেছি, উপরে অ্যাসাইনমেন্ট লিখেছি। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট ফার্স্ট অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল, তারপরে কি প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল এন্ড ডট ইকুয়াল। টোটাল 7টা
অ্যাসাইনমেন্ট অপারেটর। বেসিক্যালি অ্যাসাইনমেন্ট অপারেটর মূলত একটাই, এবং তার সাথে অ্যারিথমেটিক বাইনারি অপারেটর গুলো মিলে আরো 5টা অপারেটর, এবং সাথে কনক্যাটেনেশন ইকুয়াল মিলে আরেকটা অ্যাসাইনমেন্ট অপারেটর হয়। এটা ইউনিক না, এই অপারেটর গুলো একেবারে ইউনিক না, রাইট? ইউনিক অপারেটর বলতে বোঝায় যে এটা একদম স্বতন্ত্র, কারো হেল্প নিয়ে এটা এরকম হয় নাই। বাট এখানে যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমটা একেবারে ইউনিক, তার সাথে অ্যারিথমেটিক অপারেটর যুক্ত হয়ে একটা নতুন ধরনের অপারেটরের রূপ নিচ্ছে। এটা প্লাস অ্যাসাইনমেন্ট, এটা মাইনাস অ্যাসাইনমেন্ট, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট। এটা বেসিক্যালি শর্ট হ্যান্ড অপারেটর বলা হয়, যে আমার কাজটা কিছুটা ছোট করে দেয়। এছাড়া ওইটা আলাদা, ওটা কন্ডিশনাল, আমরা কিছুক্ষণ পরেই যাচ্ছি। তো এটার কাজ কি তাই না, একটু আমরা দেখি যে a equal 10, 10 এতে অ্যাসাইন হচ্ছে। আমি ই বলি, ই তে 10 চলে আসে, রাইট? এর মানে তাহলে হবে $e তারপরে সমান হবে $e প্লাস 10। তাহলে আউটপুট কত কে বলবে? 20 পক্ষে যারা আছেন হাত উঠান, আর যারা নেই তারা এবার হাত উঠান। 20 পক্ষে যারা নেই, কাউকে নিউট্রাল দেখা যাচ্ছে, পক্ষেও নাই বিপক্ষেও নাই, মানে কনফিউজ। 20 কোন সেন্সে সেটা আমাকে আপনি বোঝাবেন। আচ্ছা, সর্বপ্রথমে আমরা কি করলাম যে আমরা $e এর মান হচ্ছে, ঠিক আছে? তো প্লাসটা যখন চলে আসছে আবার ইকুয়াল চলে আসছে, তখন আবার ইকুয়াল আবার $10 এভাবে দিলে $10টা আলাদা, ঠিক আছে? ইকুয়ালের পরে যে 10টা যদি ধরে এটা একটা ভ্যালু। আবার $e তে যদি মানে বুঝতে পারতেছি করে বুঝতে পারি 20 বলে হয়েছে এটা বলতে পারেন যে এরকম হলে আমি যেটুকু জানি যে $e ইকুয়াল মানে e প্লাস 10, বাট ই এ তো আগের কোনো মানই নাই, আমি তো ইতে কোনো মানই দেই নাই। কিন্তু স্যার ইকুয়াল যে আছে ওটা কিন্তু আমি দিতে নিয়ে আগে ওই স্যার এখানে তো স্যার ই এর মান ওখানে ধরা হয় না, ই কিন্তু আনডিফাইন্ড ভেরিয়েবল। সো তাই তো বলবে, ওটা নিয়ে বলতে চাইছিলাম যে ইয়ে তো ডিক্লারেশনই নাই। না, বেসিক্যালি এটাকে যদি আমরা এলাবোরেট করে দেখি, এইটা সমান $e ইকুয়াল $e প্লাস 10, এটাও যা ঠিক এটাও তাই, একই কথা। মানে e প্লাস ইকুয়াল 10 এর অর্থ হচ্ছে $e ইকুয়াল e প্লাস 10, এটাকে শর্ট হ্যান্ড বলে। সো এটা নিয়ে তার কনসার্ন নেই। এখন যখন এটাকে সে অ্যাড করতে যাচ্ছে 10 এর সাথে, সে দেখছে যে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ারই হয় না। আমি বুঝতে পেরেছি। সো এটা খুব খেয়াল রাখতে হবে, হ্যাঁ, মাথার মধ্যে একটা চিপ বসাতে হবে যেটা দিয়ে ইন্টারপ্রেট করতে হবে আপনাকে। ক্লিয়ার? আপনাদের মাথায় রাসবেরি পাই বসে। রাসবেরি পাই কি এটা কোনো খাবার না? মনে হচ্ছে খাবার তাই না? রাসবেরি পাই এটা একটা চিপসেট বা চিপ বা ডিভাইস, যেটা ওই ক্রেডিট কার্ড আছে না, সাইজটা ক্রেডিট কার্ডের মতো, বাট ওটা মিনি কম্পিউটার হিসেবে আপনি ইউজ করতে পারেন, রাইট? ওখানেই আপনি কিবোর্ড লাগিয়ে কাজ করতে পারেন, লাইক আপনি পাওয়ার পয়েন্ট এডিট করছেন, স্প্রেডশিট চেঞ্জ করছেন, ইভেন আপনি গেমস খেলছেন। অনেক বেশি জনপ্রিয় ইউএসএ, কানাডাতে। আমাদের দেশেও চলে আসবে অল্প দিনে, যখন চায়না বানাবে
চট করে চলে আসবে। হ্যাঁ, ওখানে অনেক ডলারের দাম তো, ডলার তো আমরা দিতে পারবো না। চাইনিজ ডলার ঠিকই আমরা দিতে পারবো। সো ডোন্ট ওয়ারি, মোবাইল আপনার পকেটে, রাসবেরি পাই আপনার মানি ব্যাগে ঢুকে যাবে। আস্তে আস্তে করে ওটাই কিন্তু লেটেস্ট টেকনোলজির দিকে যাবে। সো আফটার 5 ইয়ার্স তখন ওই ওয়ান ডে হয়ে যাবে, আর ওটা T20, রাইট? এটা কিন্তু টিকে থাকবে, রাইট? ল্যাপটপ, ডেস্কটপ, মানে টেস্ট কি টিকে আছে না? ভালোভাবেই টিকে আছে, ওয়ান ডে কিন্তু নাই নাই অবস্থা। বাংলাদেশে তো চাইনিজ মাল অন্য মাল চাইনিজ করতে পারে না, চাইনিজটা শুট করতে পারবে না তো ওয়েদারের সাথে। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ডিক্লারেশন ছাড়া এরর থ্রো করবে, আমি কারেক্ট ইনফরমেশন পাবো না। বাই দ্য ওয়ে, আমি ডিক্লারেশন ছাড়া আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে এখানে যদি এরকম কিছু থাকতো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা খুব ইজি হতো, রাইট? কত হতো অ্যান্সার? 15। E5 তার সাথে 10 যোগ হবে, সেটা আবার এর মধ্যেই এসে বসবে, তাই না? শর্ট হ্যান্ড বল, আমি দুইবার কেন লিখবো, আমি একবার লিখবো, সেটা বোঝা যাচ্ছে। তো যদি আমি মাইনাস বলি, আউটপুট কি? জাকির এখন পর্যন্ত একটা আউটপুট বলে না, সে মনে মনে আউটপুট দেয়, আমাদের কাছে বলে না। বলেন এইবার কি হবে? -5 হবে না, আপনি কারেক্ট। হ্যাঁ, আপনি 1 পয়েন্ট পেয়েছেন। সো জাকির কারেক্ট, এটা -5 হবে, রাইট? 5 - 10, সো -5 হবে না? এটা অ্যাসাইন হবে কার মধ্যে? এর মধ্যে। সো ই এখন -5 পাচ্ছে, ওই যে -5 উপরে ইকোটা একটু বসিয়ে দেই, ঠিক আছে? সো এবার আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। এই রিমাইন্ডার পর্যন্ত তো আমরা বুঝলামই, এখন মুস্তাফিজ বলবে। হ্যাঁ, মুস্তাফিজ বলবে আউটপুট কত, কেউ বলবেন না। নজল জানে না, কে বলবে? আপনি বলেন, জাকির 0 বলেছে। 5 রুস্তম আলী মজুল আসতে আছে, শেষ 0। আপনি এখানকার আউটপুট কত হবে? মাথা একটু খাটান, মাথাটা খাটিয়ে অ্যান্সার দেন। স্কুলের টিচারের নাম্বার নিয়ে ফোন দিয়ে দিব, কি শিখিয়েছেন ভাগ শেষ করতে পারে না, প্রত্যেকেই নাম্বার দিয়ে যাবেন হেড স্যারের। আমি স্কুলের নাম আমি ফেসবুক থেকে বের করে আমি নিজেই ফোন দিয়ে দিব। এখন যে আছে তাকে ধরলে আগের জনকে পাওয়া যাবে। 5 mod 10 বেসিক্যালি আউটপুট কি 5, 5 কে 10 দিয়ে তো ভাগ যায় না, ভাগ তো ভাগ শেষ থেকে যায়, 5 ভাগ শেষ, রাইট? সো আউটপুট কি 5 নট 0। আপনি কারেক্ট ছিলেন, পরে আপনি কনফিউজ হয়ে গেছেন, ঠিক ছিলেন তো? আচ্ছা, তো এই ছোট ছোট বিষয়গুলো একটু ক্লিয়ার থাকবে। আমি কিন্তু 20% আছি, হ্যাঁ, আমি ক্লাস শুরু করি নাই জেন্ডে, তো ওখানে প্যাচ গোজ অনেক বেশি থাকবে, স্টার্ট করছি, আমি বুস্টিং করছি, হ্যাঁ, আমি এর ভেতরেই একটু একটু করে পেঁচানোর চেষ্টা করছি। বাট ওই কোশ্চেন গুলো যখনই দেখবেন না, একেবারে যদি আমরা পড়াশোনা করি, আগ্রহ থাকে, আপনি উঠতে চাইবেন না, এত বেশি ইন্টারেস্ট এখানে।
সলিউশন করবেন, সলিউশনের আগে আউটপুট দেখাবেন, তারপর সলিউশন করে আউটপুট দেখবেন, রাইট? মেলানোর চেষ্টা করবেন কেন হলো। যখন জটটা ধরতে পারবেন তখন অনেক বেশি মজা পাবেন। আপনি ওই আপনার একটা কোশ্চেন দিয়ে আপনি অনেক সিনিয়র ডেভেলপারকে আটকে দিতে পারেন, তারা অ্যান্সার করতে পারবেন না, কারণ তারা ওই লেভেলের ডেপথ থিঙ্ক করে না, কখনোই করে না বা শেখেই নেই। পার্থক্য ওই সার্টিফাইড ইঞ্জিনিয়ার বা যারা সার্টিফিকেশন কোর্স করে তাদের সাথে আদার্স। আমি বুঝতে পারছি? এরপরে আসি পরেরটাতে, ডটকে আমি বলেছি কনক্যাট। এইবার আউটপুট কত হবে সাইফুল? এটা বলা উচিত। 5 10 হায়দার আলী 5 10 5 1 0 মুস্তাফিজ আফজাল সবাই পেরেছে 5 1 0, রাইট? ওকে, ইসলামালি পার্থক্য বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওই কোর্স থেকে এই কোর্সের অ্যান্সার কিন্তু কারেক্ট হচ্ছে না, বুঝেন কিন্তু। হ্যাঁ, এইবার আউটপুট কত হবে? 115। কি হচ্ছে 5 1 0? তো একটু খেয়াল করেন, এটা তো ইকো না, এটা এটা ইকোটা, ইটা যদি বন্ধ করে দেই, ইকোটা বন্ধ করে দেই, এটুকু থাকে। হ্যাঁ, ই এর মধ্যে কি চলে আসে 5 1 0, রাইট? এখানে 5 1 0 প্লাস 1 0, দ্যাট মিন্স এটা কিন্তু অ্যারিথমেটিকের রূপ নিয়েছে, রাইট? সো 5 2 0। সো কনফিউশন গুলো একেবারেই ক্লিয়ার থাকতে হবে। যত মানে উপায় আছে আপনাকে ওই চেক করে করে প্রতিবার প্রয়োজনে আপনাকে নোট লিখে রাখতে হবে, ডায়েরি মেনটেন করতে হবে। কোড লিখলাম, আউটপুট এটা, কোড লিখলাম, আউটপুট এটা, প্রসেসিং আউটপুট, রাইট? অথবা টেস্ট করে করে আপনাকে দেখতে হবে। ওকে, সো অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম। এরপর আমরা আলোচনায় নিয়ে আসি মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট অপারেটরের। কনক্যাট যে কারোর সাথেই হয়। আপনি ধরেন প্র্যাকটিস করছেন, বাসায় যেই থাকুন না কেন, রাইট? ডাক দেবে, কিছু একটা করতে বলবেন, কিছু একটা তার কাছ থেকে করে চাইবেন মানে কোশ্চিন চাইবেন। সে তো অনেক কিছু বোঝে না, ইনফ্যাক্ট কিছুই বোঝে না এই বিষয়ে। সে যদি বলে যে এরকম এরকম লিখো তো আউটপুট কি আসে, সেটাও আপনাকে দেখতে হবে। সে হয়তো সিনট্যাকটিক্যাল রং কোনো কিছুই বলবে, যার সম্ভাবনাই বেশি। তো সেটা লিখলে আপনি বলতে পারছেন কিনা এটা সিনট্যাক্স রং, আউটপুট এরর দেখাবে, সেটাও কিন্তু এক ধরনের শিক্ষা, রাইট? তো আপনাকে ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে অলওয়েজ। হ্যাঁ, যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার যেন আপনি করতে পারেন, এর জন্য আপনাকে প্রতিটা বিষয়ে, প্রতিটা খুঁটিনাটি বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, একেবারেই ক্লিয়ার। এবং আপনার ব্রেন এবং চোখ খুব দ্রুত কাজ করবে যে আমার ভেতরে যেটা আছে, প্রথমে আমি
যখন কোনো কিছু, ফর এক্সাম্পল আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি ছোট ছোট এক্সাম্পল, ভেরিয়েবল আছে আর অপারেটর আছে, এর ভিতরে আর কিছু আছে নেই। যদি ভেরিয়েবলের সাথে অপারেটর হয়ে আমার এখানে স্টেটমেন্ট আসতো কন্ডিশনাল বা রিপিটেড, আমাকে আরো কিছু চিন্তা করতে হবে। কিন্তু ভেরিয়েবল আর অপারেটর, ফার্স্টে আমি চেক করব যে ভেরিয়েবলটা আমি ইউজ করতে যাচ্ছি সেই ভেরিয়েবলটা কি ডিক্লেয়ার্ড কিনা, ফার্স্ট চেকিং। তারপরে যে সিনট্যাক্সটা লেখা হচ্ছে সেটা কারেক্ট সিনট্যাক্স। তারপরে যেটা বলা হচ্ছে যে ভেরিয়েবলের মানটা কি ধরনের, সে যে অ্যারিথমেটিক অপারেটর বা অন্য যে কোনো অপারেটরের সাথে কাজ করতে যাচ্ছে লজিক্যালি মিলে কিনা, আপনাকে কিন্তু মাথার মধ্যে চিন্তা করে ফেলতে হবে, দেন আপনাকে চট করে অ্যান্সারটা বের করে ফেলতে হবে। যদি আপনি জানেন এটা আপনি পারবেন, আর কোথাও যদি গ্যাপ থাকে অ্যান্সার ফুল করবেন, এটাই স্বাভাবিক। যে কোনো একটা জায়গায় আপনার গ্যাপ আছে আপনি অ্যান্সার ফুল করবেন। আপনাকে কনফিউজ করতে তারা কিন্তু ছাড়বে না, কারণ একটা ইঞ্জিনিয়ারিং নিতে গেলে 4 বছর পড়তে হয়, আর ওখানে ইঞ্জিনিয়ারিং নিতে গেলে 90 মিনিটেই করা যায়। বুঝতে পেরেছে? এবং যার ভ্যালু কিন্তু ওই 4 বছরের ডিগ্রি চাইতো প্রফেশনাল লাইফে বেশি, মেরিট লাইফে ভিন্ন কথা, উল্টোটা ওইটাই লাগে, 4 বছরেরটাই লাগে। সার্টিফিকেট না থাকলে আপনাকে বিয়ে দেবে না, মেয়ের বাবা আপনার কথাই শুনবে না, রাইট? ছেলে পড়তেই পারে না, তো ওকে আমি কেন বিয়ে দিব? করতে পারে না তো সে ইনকাম করতে পারবে না। বোঝা যাচ্ছে? সো আপনাদের একটু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে প্রত্যেকটা বিষয়ে। সো আমি যখন মক কোশ্চেনের দিকে যাব আস্তে আস্তে করে, সেট আপ কোশ্চেনের দিকে যাব, তখন দেখবেন যে টুইস্ট কোন লেভেলের। সো টুইস্টটা আমাকে আস্তে আস্তে করে বুঝতে শিখতে হবে। এই কারণেই বলছি যে প্রতিদিন আপনাকে অনেক বেশি সময় দিতে পড়তে হবে, বেশি বেশি করে পড়তে হবে, রাইট? সো আউট অফ 98 ফিমেল ক্যান্ডিডেট কিন্তু ওখানে আছে, যার শতকরা শতাংশ কিন্তু ভালো। আপনাদের দুজনের জন্য বলছি, যারা শেষের দিকে এসে গেছে আফটার 14 এর আগ পর্যন্ত ছিলই না, রাইট? আফটার 14 8-10 জন হয়ে গেছে সার্টিফাইড, দে আর ডুইং ভেরি গুড। হ্যাঁ, খুবই ভালো করছেন, খুব ভালো ভালো পজিশনে আছে, বড় কম। সেই ভোট কিন্তু দিতে হবে, ভোট কিন্তু বেশি ছেলেদের চাইতে মেয়ে। তো সেক্ষেত্রে মানে আমার বিশ্বাস যে এই ব্যাচ থেকে একটা আউটপুট আসবে। তো আমি কন্ডিশনাল অপারেটরের দিকে যাচ্ছি, এবং সেই অপারেটর সেগমেন্টে কি কি আছে, কন্ডিশনাল অপারেটর সেগমেন্টে কি কি আছে। সো ফার্স্টলি গ্রেটার ইকুয়াল লেস, এগুলো তো আমরা জানি তাই না? লেস ইকুয়াল not equal, triple equal, and not double equal। কয়টা অপারেটর হলো? 8টা। ভেরি ইন্টারেস্টিং এবং বেশ পাওয়ারফুল। বেসিক্যালি শুরুতে আমি বলে নেই, এই অপারেটর গুলোর ইনপুট কখনোই নাম্বার হবে না, বুলিয়ান, স্ট্রিং বা রিয়েল। নাম্বার, স্ট্রিং বা রিয়েল হবে না, শুধুমাত্র কি হবে? বুলিয়ান, ট্রু আর ফলস। এবং এটা সবাই বাইনারি, ইউনারি অপারেটর এখানে নেই। সো এই 8টা অপারেটর বাইনারি, এবং এদের ইনপুট অলওয়েজ কি? বুলিয়ান। বাইনারি হলো লেফট এবং রাইটে কি থাকবে? বুলিয়ান থাকবে। আমি কি সঠিক বলছি? সবই ভুল বলেছি, এটা আমি বলছিলাম লজিক্যালের জন্য। সো এখানে এরা আউটপুট দেবে কি? বুলিয়ান, রাইট? আবারও বলছি যে কন্ডিশনাল অপারেটর অলওয়েজ আউটপুট দেয় কি? বুলিয়ান। বাট ইনপুট হিসেবে সে যে কোনো ধরনের ডেটা টাইপ নিয়ে হতে পারে, বুলিয়ান, স্ট্রিং, নাম্বার, রিয়েল, এভরিথিং, রাইট? যে কোনো কিছুই আমার অপারেন্ট হিসেবে বসতে পারে, বাট আউটপুট হিসেবে কি আসবে? বুলিয়ান। সো আমি যদি বলি যে জাকির 33 আর মুস্তাফিজ 32, এটা কি? এস। জাকির গ্রেটার দ্যান মুস্তাফিজ। জাকিরের মধ্যে কত আছে? 33। মুস্তাফিজের মধ্যে কত আছে? 32। তো জাকির গ্রেটার দ্যান মুস্তাফিজ, আমার আউটপুট কি কোনো ভ্যালু হবে? আপনি বলবেন হ্যাঁ অর না, রাইট?
সো ট্রু আর ফলস। সো যে গ্রেটার দেন সাইন আমরা কিন্তু ছোটবেলা থেকেই শিখি, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, এটা কিন্তু একেবারেই ছোটবেলা থেকে শেখানো হয়। তবে ক্লাস 6 এর ম্যাথে কিন্তু নট ইকুয়াল ইকুয়ালও ইউজ হয়। প্রোগ্রামিং এর চেঞ্জ শুধু ট্রিপল ইকুয়াল আর নট ডাবল ইকুয়াল, আইডেন্টিটি আর নট আইডেন্টিটি, রাইট? এদের নাম আছে গ্রেটার গ্রেটার ইকুয়াল, লেস লেস ইকুয়াল, ইকুয়ালিটি অপারেটর, নট ইকুয়াল অপারেটর, আইডেন্টিটি অপারেটর এন্ড নট আইডেন্টিটি অপারেটর, রাইট? আইডেন্টিটি মনে রাখতে হবে যে আইডেন্টিটি অপারেটর। সো আমি যদি কিছু মান সেট করি, এসিটা অফ করে দিতে পারেন ডেলওয়ার? না ঠিক আছে, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, একটু বন্ধ করে দাও তো। তারপরেও সেফ না, অনেক ব্যাস চলে, আপনার ডাটা কে কখন গায়েব করে দেবে তার ঠিক নেই। সো আপনি সেফ থাকার জন্য আপনি পেন ড্রাইভ ইউজ করবেন। বসতে পারেন একই সিটে, নো প্রবলেম, আন্ডারস্ট্যান্ডিং করে বসে যান, সবাই যে যার সিটে কিন্তু খুব সহজে বসতে পারবে, রাইট? বাট আবারও বলছি সেফ না, র্যান্ডম ব্যাচ চলে, বিভিন্ন স্লটে বিভিন্ন স্টুডেন্ট এসে বসে, আপনার ডাটা নাও থাকতে পারে, ইভেন আপনার সার্ভারও। একটু খেয়াল করেন, আমি বলছি এফ গ্রেটার দেন এইচ, সো জাকির কি হবে? এত সময় নিলে হবে না কিন্তু, ফলস। এফ সমান কি 2 আর এইচ সমান কি 7, ফলস কিন্তু ব্ল্যাঙ্ক, নাল। পিএসপি তে ফলস মিন্স ব্ল্যাঙ্ক, নাল। এবার ট্রু, রাইট? and 2 less than 7, এটা ট্রু। 1, বিষয়টা বোঝা যাচ্ছে? নাইস। সো গ্রেটার আর গ্রেটার লেস দেন, গ্রেটার দেন আর লেস দেন সম্পর্কে জানলাম। এবার আসি গ্রেটার ইকুয়াল বিষয়টা কি। এখানে দুটো অপারেন্ট রয়েছে, এই দুটো অপারেটর মিলে একটা অপারেটর হয়েছে, সেটা হচ্ছে গ্রেটার এন্ড ইকুয়াল। সে গ্রেটার দেনও চেক করবে, ইকুয়াল কিনাও চেক করবে, যে কোনো একটা হলেই ট্রু বলবে, বড় হলেও ট্রু, সমান হলেও কি 8, গ্রেটার ইকুয়াল 7, সো এটা ট্রু, রাইট? আবার যদি আমি এখানে 7 দেই তাহলে কি 7 7 কি ইকুয়াল না, সেটাও ট্রু। বিষয়টা বোঝা যাচ্ছে? তো সেক্ষেত্রে লেস দেন এর বেলাও একই নিয়ম, ছোট হলেও ট্রু, সমান হলেও কি ট্রু। বিষয়টা বোঝা যাচ্ছে? গুড। তাহলে আমরা এই চারটা অপারেটর সম্পর্কে জানলাম। ডাবল ইকুয়াল, যেটা ইকুয়ালিটি অপারেটর। ইকুয়ালিটি অপারেটরও ট্রু ফলস নিয়ে কাজ করে। 7.1 আর 7 এর মধ্যে পার্থক্য খুবই সামান্য, তারপরে আমি বলছি যে f ইকুয়াল ইকুয়াল h কিনা, সো আউটপুট কি হবে? ফলস, কারণ সমান না, রাইট? একটু এদিক সেদিক হলেও তারা মানবে না, এদিক সেদিক তো, তাই না? এটা তো আরো ছোট ভগ্নাংশে, তখন কিন্তু মিলে গেছে। সো কত দূর পর্যন্ত সে মেলায় একটু খেয়াল করেন। বেসিক্যালি 4 ডিজিট যদি যায়, এখানে নেই, রাইট? যখন 5 ডিজিটে আছি
তখনও নেই। আর যখন আমি 6 ডিজিটে যাচ্ছি স্টিল নেই। এটা বেসিক্যালি সম্ভবত 8 ডিজিট সাম। এই টার্মটা আমি ভুলে গেছি যে নাম্বারটা কত কত ভগ্নাংশের পরে আসে। 8টা কি হয়েছে? 8টা বেশি হয়েছে না? 9টা হয়েছে। 10টা তো আসে না এক্সপোনেন্টে। আমরা তখন কতগুলো দিয়েছিলাম? 11, 12, 13, 14, তাও হতে পারে। এইবার আসছে না। এটা কত আসছে একটু দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15টা শূন্যর পরে যদি আবার হয় এটা সেটাকে আর সে নিতে পারে না, সমান ধরে ফেলে, এটা ভ্যানিশ করে ফেলে। হ্যাঁ, না অন্য কোনো কিছু দিলে লাইক আমি যদি 2 দেই তাহলে তো আরো বেড়ে যাওয়ার কথা। হ্যাঁ, সো এটা কেন হচ্ছে সেটা আগে কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এত দূর যাওয়ার পর ফ্র্যাকশনটা কেন সমান সমান ধরছে। বেসিক্যালি যেটা হয়ে থাকে যে ইন্টিজার বা রিয়েল ভ্যালুর একটা নির্দিষ্ট লিমিট আছে, তারপরে সবকিছুকে এক্সপোনেনশিয়াল হিসেবে ধরা হয়। তো ওই লিমিটটার পরে তারা যদি কোনো ফ্র্যাকশন থাকে সেটাকে অমিট করে। কারণ এই দুইজনের মধ্যে পার্থক্য কি খুবই খুবই সামান্য। 7.15টা শূন্যর পরে 1 আর 7 এর মধ্যে পার্থক্য কিন্তু খুবই লিমিটেড। সেটা নেগলেজেবল এবং প্রোগ্রামিং এর ইন্টারপ্রেটার সেটা ধরতে পারছে না। কোনো একটা ডিজিটের পরে সেটাকে আর তারা ধরতে পারছে না। ডিজিটটা কত? 15 ডিজিট। পয়েন্টের পরে 15 ডিজিট পরে সেটাকে আর ধরতে পারছে না। সো দ্যাটস ওয়াই সে কিন্তু এটাকে সমান বলছে, কাউন্ট করছে না। ওই 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 অংশটুকুকে সে আর অসমান যে অংশটা সেটাকে সে বুঝতে পারছে না। বাট একটু খেয়াল করেন, এটাও 7, এটাও কি 7, একটা স্ট্রিং আর একটা ইন্টিজার। ইকুয়ালিটি অপারেটর 1ই বলবে, বাট ওই জায়গাটা বসার রিস্কি। বাট একটু খেয়াল করেন, আইডেন্টিটি যে অপারেটর সে কিন্তু আমাকে ফলস বলবে, কারণ সে ডেটা টাইপও চেক করে। সো ইকুয়ালিটি আর আইডেন্টিটির মধ্যে পার্থক্য হচ্ছে একজন শুধু সমান কিনা চেক করে, আরেকজন ডাটাও চেক করে, ডেটা টাইপও চেক করে। ডাটা এবং ডেটা টাইপ বোথ যদি সমান হয়, সেম হয়, তখন ট্রু, আদারওয়াইজ ফলস। আমার 7 ইন্টিজার 7 স্ট্রিং সেম, বাট ডেটা টাইপ কি ডিফারেন্ট। সো আইডেন্টিটি আমাকে কি বলছে? ফলস। বাট আমার ইকুয়ালিটি আমাকে কি বলছে? ট্রু। পার্থক্যটা বোঝা যাচ্ছে? সো ইকুয়ালিটি আর আইডেন্টিটির মধ্যে পার্থক্য ডেটা টাইপে। সে ডেটা টাইপ দেখে আইডেন্টিটি, আর ইকুয়ালিটি অপারেটর ডেটা টাইপ দেখে না। দেখেন ডেফিনেটলি যে লাইক এটা 7, এটা স্ট্রিং এবং এই 7 আমি যদি ডাবল ইকুয়ালও দেই তাও ফলস, ডেফিনেটলি ফলস, কারণ এই দুজনের মান একেবারেই ডিফারেন্ট। যদিও দেখেন ফলস কিন্তু, রাইট? সে ট্রু বলছেই না, কারণ সমান হতে হলে মিলতে হবে, মিনিমাম না, সব ক্ষেত্রেই ডেটা টাইপ ছাড়া আমার ডেটা টাইপ মিলুক আর যে কোনো কেসেই মিলুক, মিলে গেলেই কি ট্রু। আর ট্রিপল ইকুয়াল যেটা সেটা ডেটা টাইপ সহ মেলাতে হবে, রাইট? এই হচ্ছে পার্থক্য। আর নট হচ্ছে অলওয়েজ তার উল্টোটা। আমি যদি ডাবল ইকুয়াল ট্রু বলে, নট বসালে নট ইকুয়াল সেটাকে ফলস বলবে। একটু খেয়াল করেন, ফলস। সো এটা বেসিক্যালি ফলস, তাই না? যে 7 আর 7 এটা ছিল ফলস, আমি নট ইকুয়াল বসিয়েছি, এটা এখন কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে।
উল্টো হয়ে যাবে। আবার আমি যদি বলি ট্রিপল ইকুয়াল, এবং এখানেও এই কেসে এফ এইচ বেসিক্যালি কি ফলস, এখন কি দেখানোর কথা ফলস, বাট আমি যদি নট ডাবল ইকুয়াল বলি তখন এটা হয়ে দাঁড়াবে কি ট্রু। ক্লিয়ার? সো আমরা কন্ডিশনাল অপারেটরটাও জানলাম। এবার প্রথমে ছিল 8টা, তারপরে ছিল 7টা, তারপরে হচ্ছে 8টা। কয়টা হয়েছে? 8 8 16 আর সাথে 23, তাই না? 23টা অপারেটর আমরা জেনেছি। এবার হচ্ছে কি কি লজিক্যাল অপারেটর রয়েছে? 3টা লজিক্যাল অপারেটর রয়েছে, এন্ড, অর, আর নট। কি কি অপারেটর? and, or, আর not। রিপিট করছি, লজিক্যাল অপারেটর মূলত 3টা, and, or, not, অত্যন্ত পাওয়ারফুল, মোস্টলি ইউজড ক্রিটিক্যাল প্রবলেম সলিউশনের জন্য, কন্ডিশনাল ইস্যুগুলো হ্যান্ডেল করার জন্য, এবং পরীক্ষার খাতায় কনফিউজ করার জন্য খুবই জরুরি। রাইট? অত্যন্ত ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল অপারেটর। এরা অলওয়েজ বুলিয়ান ভ্যালু নিয়ে কাজ করে, আউটপুটও বুলিয়ান দেয়। সো লজিক্যাল অপারেটরের ইনপুট বুলিয়ান, আউটপুট বুলিয়ান। রিপিট করছি, লজিক্যাল অপারেটরের ইনপুট বুলিয়ান, আউটপুট বুলিয়ান। পরীক্ষার খাতায় কিন্তু কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসে। পরীক্ষাতে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসে, ব্ল্যাঙ্কস দিয়ে 4টা অপশন দিয়ে দেয়। যদি এরকম কোনো কোশ্চেন আছে যে লজিক্যাল অপারেটরের ইনপুট বুলিয়ান, আউটপুট ড্যাশ, রাইট? মানে আমাকে আউটপুট বলতে হবে কি বুলিয়ান। সে হয়তো লিখলো বুলিয়ান ভ্যালু or both, right? So এখানে এটা আমাকে বলা হচ্ছে ইনপুট বুলিয়ান, আউটপুটও বুলিয়ান। এর অর্থ কি? ইনপুট আমার ট্রু ফলসে যেতে হবে, আউটপুট আমার ট্রু ফলসে আসবে। যারা সিএসসি তে পড়েছে তারা ডিজিটাল লজিকে পড়েছে, আর যারা ট্রিপল ই তে পড়েছে তারা অনেকগুলো সাবজেক্টে পড়েছে, হ্যাঁ, চিপসেট নিয়ে, রাইট? তারা ট্রু ফলস করে চিপগুলো ইউজ টেস্ট করেছে। এখন যারা সিএসসি তে পড়েছে এর মধ্যে বিএসসি কে করেছে, ওই যে পেছনে একজন আছে, এই একজন আছে। আমি যদি জিজ্ঞেস করি যে চিপসেট গুলোর নাম্বার কত, মনে আছে কিনা, মাত্র কয়েক বছর আগে পড়েছেন, আমার কিন্তু মনে আছে। কত? একটা বলে নেই, নটেরটা বলে, মনে আছে? বলেন। হ্যাঁ, মনে নাই? দেখে নেবেন। হ্যাঁ, 204 চিপের নাম, হ্যাঁ, চিপের নাম্বার আপনি ওই বংশালে পাবেন। হ্যাঁ, ওখানে ব্রেড বোর্ডে পাওয়া যায়, খুব সস্তায় টেস্ট করার জন্য। সো আমরা নাম্বার না জানিয়ে লজিকটা বুঝি, কিভাবে কাজ করে। দুইটা ইনপুট এন্ড, দুইটা ইনপুট অর, আর নট গেট অলওয়েজ ওয়ান ইনপুট। হ্যাঁ, তার মানে এন্ড আর অর কি 2 ইনপুট, আর নটটা কি 1 ইনপুট। মনে করেন আপনি একটা তার দিচ্ছেন, একটা চিপের মধ্যে কয়েকটা পিন আছে, মানে একটা চিপের যদি আমি বলি যে 14টা পিন আছে, এই পাশে 7টা, ওই পাশে 7টা, আর সেটা যদি হয় এন্ড, তাহলে 1 আর 2 ইনপুট, 3 কি আউটপুট, 4 5 ইনপুট, 6 কি আউটপুট। বুঝতে পেরেছি? ঠিক এভাবে ওই চিপসেট গুলো থাকে। তো 1 0 এই হচ্ছে ওর ফেজ। আমি কারেন্ট অন করতে পারি, অফ করতে পারি। এটা তো আমরা জানি যে কম্পিউটারে যত ডাটা সেভ আছে সব বাইনারিতে আছে, 0 মানে আছে। আর এই বাইনারি ভ্যালু গুলো কনভার্ট হয়ে আমাকে এই যে স্ট্রিং আকারে দেখাচ্ছে কে
অপারেটিং সিস্টেমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে কনভার্ট করে করে আমাদের দেয়, বাইনারিকে রিড করে আমাকে আউটপুট দেখাচ্ছে। যেখানে যা যাচ্ছে এভরিথিং বাইনারিতে যাচ্ছে, তেমন আমি 0-1 লিখছি সেটাও বাইনারিতেই যাচ্ছে। 0-1 এরও কি আছে? বাইনারি ভ্যালু আছে, 0-0, রাইট? 0 মানে 0 1 2 3 যেটা বেসিক্যালি 2 ডিজিট দিয়ে বোঝায়। 2 ডিজিট দিয়ে আমরা বেসিক্যালি কি করতে পারি? বাইনারি এক্সপ্লেনেশনের জন্য ওখানে কোন কোন ভ্যালুগুলো আসতে পারে, 0 0 0 1 1 0 1 1, একটু লিখি। দেখেন এরকম হতে পারে, আমি যদি ইনপুট বলি এ, আর একটা ইনপুট বলি বি, আর একটা আউটপুট বলি ও, রাইট? আর এটাকে যদি বলি আমরা অ্যান্ড এর জন্য, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এর ভ্যালু কি হতে পারে? 0, বি এর ভ্যালু কি হতে পারে? 0। তার মানে আমি দুইটাই বাতি নিভিয়ে রেখেছি, ডেফিনেটলি আমার বাতি নিভেই থাকবে। 0 0 0 তে কি হবে? 0। আমার 0 আর 1, তো সেই ক্ষেত্রে আমার আউটপুট, যদি আমি অ্যান্ড এর কথা বলি, অ্যান্ড লজিক গেট, অ্যান্ড মানে কি? আপনাকে যদি বলা হয় অ্যানসার এ অ্যান্ড বি, কোশ্চেন পত্রে লেখা আছে অ্যানসার এ অ্যান্ড বি, আপনি কি করবেন? দুইটাই করতে হবে না? অ্যানসার এ অ্যান্ড বি, আপনাকে দুইটাই করতে হবে। সেক্ষেত্রে আপনি একটা করেছেন আর একটা করেন নাই, হয়েছে? অ্যানসার কি আপনি সম্পূর্ণ করেছেন? করেন নাই, সো ফলস। বোঝা যাচ্ছে? আচ্ছা, আপনি এবার আগেরবার বি করেছিলেন, এবার আপনি এ করেছেন, বি করেন নাই, এই কেসেও কি আপনার আউটপুট কি? 0। আপনি এও করেছেন, আপনি বিও করেছেন, সো আপনার আউটপুট কি? 1। সো এন্ড কখন ট্রু হচ্ছে? যখন বোথ আর ট্রু, বোথ ইনপুট আর ট্রু, এ এন্ড বি। সকল ইনপুট হাই হলে আউটপুট হাই, এটাই আছে। হাই বলতে 1 আর লো বলতে 0। এটা এন্ড এর কেস আমি বলছিলাম। অর এর ক্ষেত্রে লজিকটা একেবারেই ডিফারেন্ট। 0 0 তে 0 অলওয়েজ, যে কোনো কেসে কি 1, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 1, যে কোনো একটা হাই আর বোথ হাই হলেই কি হাই। যে কোনো একটা হাই হলেই কি, দুইটা হলে তো হবেই, যে কোনো একটা হলেও কি হবে। এটা কি অর, বোথ কি টু ইনপুট। আর নটটা কি? নটটা হচ্ছে নটের ক্ষেত্রে বেসিক্যালি ইনপুট যদি 0 হয় আউটপুট 1, আর ইনপুট 1 হলে আমার আউটপুট 0। দ্যাট মিন্স আমি যদি ইনপুট দেই ট্রু, সে আউটপুট দেবে ফলস, আর যদি আমি আউটপুট দেই, আমি ইনপুট দেই ফলস, সে আউটপুট দেবে ট্রু। অনেক কিছু করে আমি ইনপুট ট্রু করেছি, আমার ফলস দরকার, আমি নট বসিয়ে দিলাম ফলস। তো ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অপারেটর কি? নট। একটা এক্সাম্পল দেয়, এক্সাম্পলটা দিয়ে শেষ। age like 18, রাইট? আমি বলছি যে ডলার age greater than 18 and dollar age less than 60, এগুলো কি কন্ডিশন না? কন্ডিশনাল অপারেটর দিয়েই তো কন্ডিশন হচ্ছে। is greater equal বলছি, less equal বলছি। আমি যদি একটা রেঞ্জ টার্গেট করতে চাই যে তুমি যদি 18 থেকে 60 এর মধ্যেও তুমি আমার সাইটে রেজিস্ট্রেশন করতে পারবা, রাইট? তো সেক্ষেত্রে আমাকে কি অ্যান্ড অপারেটর দিয়ে চেক করতে হবে, তাই কিনা? আবার যদি আমি বলি তুমি যদি 18
উপরে হও বা 60 এর নিচে হও, অথবা বলেছে, তখন কি যে কোনো একটা ট্রু হলেই হয়। এখানে অ্যাকচুয়ালি লজিকটা ঠিক সেভাবে দাঁড়াবে না। আমি যদি বলি 18 থেকে 60 এর মধ্যে আপনি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবা, তখন আমাকে কি এভাবে লিখতে হবে না? একটা কন্ডিশন কি 18 থেকে বড় হতে হবে এবং আরেকটা কন্ডিশন 60 এর নিচে হতে হবে। আমি ইয়েস বলেছি 18, সো এটা কি আমার সরি ট্রু। সিনট্যাকটিক্যাল এরর রয়েছে। রাইট, বাট আমি যদি বলি তার বয়স 17, সে কি সেখানে যেতে পারবে? সো লজিক্যাল অ্যান্ড বলছিলাম। এবার দেখেন লজিক্যাল অরে কি হচ্ছে, 17 তো 60 এর চাইতে ছোট, 18 চাইতে বড় না, বাট 60 এর চাইতে কি ছোট, তো সেই কেসে ট্রু। ক্লিয়ার বিষয়টা? দেন লাস্ট কন্ডিশনাল নট অপারেটর, এজ লেস দেন 60, এটা বেসিক্যালি ট্রু, আর সামনে নট বসানো হয়েছে, কি হবে? ফলস। লেটস চেক। বোঝা যাচ্ছে? সো একটা ডকুমেন্টেশন হবে, আমরা আজকের ক্লাসে যা শিখেছি একটা নোট তৈরি করে নিয়ে আসতে হবে নেক্সট ক্লাসে। ভেরিয়েবলের উপরে একটা নোট, আমি যা যা বলেছি পড়তে হবে, শুনতে হবে, টাইপ করতে হবে অথবা খাতায় লিখতে হবে, রাইট? নোটটা সফট কপিতে জমা দিতে হবে। নেক্সট ডে থেকে আমি নিজেই সেটা দেখবো, রাইট? আর আজকের অ্যাসাইনমেন্টটা খুবই ছোট ছিল, আপলোড করে দেন গ্রুপে, আমরা দেখবো নেক্সট ডেতে। সো অ্যাসাইনমেন্টে গিয়ে আমি ভেরিয়েবল সম্পর্কে যা বলেছি সেগুলো নোট ডাউন করা এবং সেটা গ্রুপে আপলোড করা। একজন আরেকজনেরটা দেখবেন কারটা বেটার হয়েছে, সেটা কিন্তু বের করা সম্ভব হবে এবং নিজেরটার সঙ্গে মিলিয়ে আরো একটু আপনারটা রিচ করা সম্ভব, রাইট? সো ভেরিয়েবলের উপর একটা ডকুমেন্টেশন, অপারেটরের উপর একটা ডকুমেন্টেশন। আপনার ওই ডকুমেন্টেশন পড়েই যেন যে কেউ ওই বিষয়গুলো শিখতে পারে। ক্লিয়ার? তার জন্য ভিডিও দেখতে না হয়। ওকে, সো থ্যাংক ইউ ফর টুডে।